ক্লাসে আমরা সাবস্টেশনের ইকুইপমেন্ট সিলেকশন সম্পর্কিত কথাগুলো বলবো। তো চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। আজকের আলোচনার টপিক হচ্ছে সাবস্টেশনের ক্যাপাসিটি ক্যালকুলেশন, রেটিং ক্যালকুলেশন, ট্রান্সফরমারের কারেন্ট ক্যালকুলেশন প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের, পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ পিএফআই এর ক্যাপাসিটি রেটিংটা কিভাবে ক্যালকুলেশন করব, এই বিষয়টা থাকবে। আর লাইভ ক্লাসে আমরা কিছু প্র্যাকটিস করে নেব ইনশাআল্লাহ। এরপরে থাকবে এইচটি কেবল ক্যালকুলেশন, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, আর এলটি কেবল সিলেকশন ইন নেক্সট ক্লাস। এলটি কেবলের আলোচনাটা প্রায় 1.5-2 ঘন্টা লেগে যায় এখানে। পাঠ্য বইয়ের পড়া, ইঞ্জিনিয়ারিং কোডের কেসিসটা, মানে ইঞ্জিনিয়ারিং কোডের রুলসগুলা এবং হচ্ছে ফিল্ডের কেস স্টাডি, এই তিনটার কম্বিনেশনে আমরা এলটি কেবল সিলেকশন শিখবো এবং আমাদেরকে এটা নিয়েই রেগুলার কাজ করতে হয় এবং মেইন কাজটা আমাদের এলটি কেবলের সাথে সম্পৃক্ত থাকে বেশি। এই জন্য আমরা এটার আলাদা একটা সেশন নিয়েছি। আগে এটা একটা ক্লাসে করতাম, তো এক্ষেত্রে আমাদের ক্লাসের ডিউরেশনটাও ছোট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের সবচেয়ে বেশি এলটি কেবলের এই কাজগুলো হবে, আমরা আগে অলরেডি বলে দিয়েছি। তো আমরা প্রথমে ভ্যারিয়াস ইকুইপমেন্ট অফ সাবস্টেশন, সাবস্টেশনের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট গুলা জানি, তারপরে একটু আবার দেখি। যেমন মেইন ট্রান্সফরমারের এলিমেন্ট বলতে পারেন, ডিভাইস ইকুইপমেন্ট বলতে পারেন, সেটা হচ্ছে ট্রান্সফরমার। এরপরে হচ্ছে ট্রান্সফরমারকে কন্ট্রোলের জন্য, নেসেসারি অপারেশনের জন্য আমাদেরকে সুইচ গিয়ার ব্যবহার করতে হয়। এইচটি সুইচ গিয়ার হাই ভোল্টেজ সাইডকে কন্ট্রোল করার জন্য। এরপরে এলটি সুইচ গিয়ার আমাদের প্রয়োজন হয় লো টেনশন সিস্টেমকে মানে সুইচিং করা, কন্ট্রোলিং করা, মেনটেনেন্সের জন্য, পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য। এবং ল্যাগিংস কারেন্টকে লিডিং এ নিয়ে যাওয়ার জন্য আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট একটা ইউজ করি, যেটাকে আমরা সংক্ষেপে পিএফআই বলে থাকি। এবং আরো অন্যান্য ছোটখাটো অনেক ইকুইপমেন্ট থাকে, অ্যামিটার, ভোল্টমিটার, সিলেক্টর সুইচ, ইন্ডিকেটর লাইট এবং এক্সেট্রা, আরো বেশ কিছু আছে। তা আমরা ইন্ডাস্ট্রিতে যে কমন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ব্যবহার হয়, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের হচ্ছে নিয়ে আজকে আমরা কথা বলবো। এখানে আমরা দুটো সাইড ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে আমরা পেয়ে থাকি। একটা হলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের প্রাইমারি বা এইচটি সাইড, এই যে এই দিকটা হচ্ছে প্রাইমারি সাইড। প্রাইমারি বা এইচটি আমরা দুই নামেই নামকরণ করি, কেউ কেউ বলে বা কিছু কিছু মানুষ বা ইঞ্জিনিয়ার এটাকে এইচটি সাইড বলে, হাই টেনশন সাইড। আবার অনেকে প্রাইমারি বলে যে এখানে প্রথম পাওয়ারটা ইন হয়, হাই ভোল্টেজ 11 কেভি। এখানে লাইন ভোল্টেজটা থাকে 11,000 ভোল্টেজ, প্রাইমারি সাইডে লাইন ভোল্টেজ থাকে 11,000 ভোল্টেজ। আর কানেকশনটা থাকে ডেল্টা টাইপ, এখানে ভেতরের সংযোগ ডেল্টা থাকে, কি জন্য যে এটাও স্টার সংযোগ করলে হয়তো। তো আমরা পাঠ্য বইয়ের পড়ালেখা যেগুলো পড়ে এসেছি ওগুলা আমরা জাস্ট শুধু একটু হালকা টাচ দেব, কারণ আমাদের পাঠ্য বইয়ের পড়ালেখা আলোচনা করাটা মুখ্য উদ্দেশ্য না। রিয়েল প্রজেক্ট ডিজাইন করাটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এইখানে যেটা দেখছেন যে তিনটা আছে, ডেল্টা কানেকশনে নিউট্রাল পয়েন্ট প্রয়োজন হয় না। এখন হইতে পারে প্রশ্ন যে কেন এটা ডেল্টা কানেকশন নিলাম, নিউট্রাল কানেকশন নিলাম না। এগুলো সরকারি চাকরির ইন্টারভিউতে সাধারণত আসে, বা এমনি ইন্টারভিউ তো আসে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যে হাই ভোল্টেজ 11 কেভি লাইন দিয়ে নর্মালি লাইট, ফ্যান, সুইচ, সকেট এগুলা চালানো হয় না, এগুলার ইকুইপমেন্ট ডিজাইন করা হয় না। তো আমাদের যে লাইট, ফ্যান, সুইচ, সকেট এগুলো এমনভাবে ডিজাইন করা যার জন্য নিউট্রাল প্রয়োজন। আর এগুলো লো ভোল্টেজের জন্য হয়, 400 ভোল্টেজ, 415 অথবা 230 এইরকম ভোল্টেজের জন্য। তো যেহেতু 11,000 ভোল্টেজ দিয়ে আমাদের দেশের গ্রাহক পর্যায়ে ব্যবহারের কোনো ইকুইপমেন্ট ডিজাইন করা হয় না, এই জন্য এখানে ডেল্টা কানেকশনটা ব্যবহার করা হয়েছে। তো এখানে ডেল্টা কানেকশন আমরা করলাম। এখানে তিনটা ফেজ থাকে, এই জন্য নিউট্রালটা থাকে না। এবার আসেন আমরা এলটি সাইডে আসি।
এলটি সাইডকে আমরা দুইটা নামে নামকরণ করি, একটা হলো সেকেন্ডারি অথবা এলটি সাইড। এই যে এই দিকটা এলটি সাইডে আমাদের যেটা হচ্ছে যে ভোল্টেজটা থাকে লাইন ভোল্টেজ, এটা হলো 415 আমরা কনসিডার করি সাধারণত। এটা হলো ট্রান্সফরমারের জায়গাতে। কিন্তু যখন ডিবির ক্ষেত্রে কনসিডার করি তখন আমরা 400 ভোল্টেজ বা 380 ভোল্টেজ ধরে এক এক জায়গার অবস্থার উপরে এটা কনসিডার করা হয়। এখানে স্টার সংযোগ করা হয়। স্টার সংযোগে আমরা যেটা পড়ে এসেছি ইউনিভার্সিটিতে, তিনটা এরকম লাইন বের হয়ে যাবে। এই যে তিনটা কয়েলের সংযোগ পয়েন্ট, এখান থেকে কি হয়, নিউট্রাল বের হয়। তো ভিতরে ওয়াইন্ডিং গুলো ওভাবে করা আছে। এখন আমাদের গ্রাহক পর্যায়ে লাইট, ফ্যান, সুইচ, সকেট যেটাই নেন, আপনার নিউট্রাল দরকার। এই জন্য এদিকে স্টার সংযোগটা করা হয়েছে। এখানে তিনটা ফেজ থাকে এবং নিউট্রাল পয়েন্ট থাকে, অর্থাৎ টিপি প্লাস হলো এন। আমরা ট্রান্সফরমারের বেসিক ধারণাটা জানলাম, যদিও এগুলো আমরা জানি। এবার ট্রান্সফরমারের সাইজ কিভাবে আমরা নির্বাচন করব। তো ট্রান্সফরমারের সাইজ বা ক্যাপাসিটি ক্যালকুলেশনের জন্য আমাদেরকে ফর্মুলা ব্যবহার করব আমরা বই থেকে, পাওয়ার সিস্টেম বই থেকে। এই ক্ষেত্রে আপনি পাওয়ার সিস্টেম বই যদি পড়েন, যে কোনো রাইটারের পাওয়ার সিস্টেম বই, ওখান থেকে আপনি বের করতে পারবেন কেভিএ সমান কিলোওয়াট ডিভাইডেড পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ ট্রান্সফরমারের রেটিংকে কেভিএ তে প্রকাশ করা হয়। আর কেভিএ আপনি যখন ট্রান্সফরমারের রেটিং বের করতে যাবেন তখন কোনো একটা ইকুইপমেন্টের বা একাধিক ইকুইপমেন্টের পাওয়ারকে যোগ করে যে পাওয়ারটা পাবেন, এটাকে কিলোওয়াটে নেবেন, নিয়ে পাওয়ার ফ্যাক্টর দিয়ে ডিভাইডেড করলেই কি হবে, আমাদের ট্রান্সফরমারের সাইজ চলে আসবে। আমরা ধরে নিলাম, সাপোজ আমরা এখানে একটু ধরি যে আমরা ক্যালকুলেশন করে মনে করেন পাইলাম 350 কিলোওয়াট। কিভাবে একটা ইন্ডাস্ট্রির সুইচ, সকেট, সুইং মেশিন, মেশিনারিজ আরো অন্যান্য আনুষঙ্গিক ইকুইপমেন্টের পাওয়ার যোগ করে আমরা পেলাম 350 কিলোওয়াট। এই 350 কিলোওয়াটের এর সাথে আহ, মানে ডাইভার্সিটি ফ্যাক্টর যেটা যে 80% ধরতে হয়, সবকিছু ধরে আমরা যেটা পেলাম, কত পেলাম, 350 ধরে নেন এটা। তো পাওয়ার ফ্যাক্টর 0.8 দিয়ে মাল্টিপ্লাই করলে, ডিভাইডেড করলে আমরা কি পাবো, 437.50 কেভিএ। কিন্তু বাজারে 437 কেভিএ ট্রান্সফরমার পাওয়া যায় না। এটা অ্যাভেলেবেল সাইজ আছে বিএনবিসি তে। তো ওখান থেকে সাইজগুলো দেখে নেবেন। তো 400-র পরে নেক্সট হায়ার সাইজ হলো 500 কেভিএ। এই জন্য আমরা 500 কেভিএ এর এই ট্রান্সফরমারটা সিলেক্ট করলাম। এখানে আমরা পাওয়ার ফ্যাক্টর 0.8 ধরেছি, এটা হলো ক্যালকুলেশনের জন্য। আমরা সাধারণত 0.8 এটা আমাদের দেশের ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে আমরা কনসিডার করে থাকি। কিন্তু আপনি যখন রিয়েল সিস্টেমে, রিয়েলি বাস্তবে এটাকে রানিং করবেন, তখন আপনার পাওয়ার ফ্যাক্টর এবার মানে অনের কাছাকাছি থাকতে হবে, হয় ওয়ান অথবা অনের কাছাকাছি, যেমন 0.99, 0.995, মানে অনের যত কাছাকাছি যাওয়া যায়। কিন্তু আমরা যখন রিয়ালি ক্যালকুলেশন করি তখন আমরা এটাকে আইডিয়াল ভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আরো ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ ক্ষেত্রে 0.8 ধরে করা হয়। এখন আমরা তাহলে ট্রান্সফরমারের ক্যাপাসিটি নির্বাচন করা শিখলাম। এখন একটা ট্রান্সফরমারের যখন ক্যাপাসিটি জেনে গেলাম যে একটা ট্রান্সফরমার 500 কেভিএ, 1000 কেভিএ, 2000 কেভিএ আমার দরকার, দরকার হইলে আমি ট্রান্সফরমারের সাইজ কিন্তু পেয়ে গেলাম। এখন ট্রান্সফরমারের সাইজ বের করার পরে আমার অনেক কাজ মানে বৃদ্ধি পাইলো। এখন এখন আমার অনেক কাজ বেড়ে গেল, যে আমাকে এখন এলটি কেবল সিলেক্ট করতে হবে, এইচটি কেবল সিলেক্ট করতে হবে, আর্থিং সিস্টেম ডিজাইন করতে হবে, তারপরে হচ্ছে যে ড্রপ আউট ফিউজের, ফিউজ লিঙ্কের অ্যাম্পেয়ার সিলেক্ট করতে হবে, সার্কিট ব্রেকার নির্বাচন করতে হবে, অনেক অনেক কাজ। কখন অনেক অনেক কাজ বাড়লো, ট্রান্সফরমারের ক্যাপাসিটি জানার পরে। তো এই কাজগুলো করার জন্য আমাদেরকে কি করতে হবে, ট্রান্সফরমারের কারেন্ট বের করা জানতে হবে। কি জন্য, কারেন্টের উপরে ভিত্তি করেই কেবল সিলেক্ট করা হয়, কারেন্টের উপরে ভিত্তি করেই
সার্কিট ব্রেকার নির্বাচন করা হয়, কারেন্টকে রেফারেন্স ধরে বা কারেন্টের উপরে ভিত্তি করে বাসবার সিলেক্ট করা হয়, ফল্ট কারেন্টের উপরে ভিত্তি করে আর্থিং কেবল সিলেক্ট করা হয়, তারপরে কারেন্টের উপর ভিত্তি করে সিটি সিলেকশন করা হয়, এবং অন্যান্য আরো প্রোটেক্টিং ডিভাইসগুলো কারেন্টকে রেফারেন্স ধরে ক্যালকুলেশন করা হয়। এই জন্য আমাদেরকে একটা ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডে অর্থাৎ এইচটি সাইডে এবং এলটি সাইডে লো টেনশন সাইডে দুই দিকেরই কারেন্ট বের করা জানতে হবে। তো ট্রান্সফরমারের এইচটি সাইডের কারেন্ট বের করার ফর্মুলা হলো, মানে ট্রান্সফরমারের কারেন্ট বের করার এটা হলো মেইন ফর্মুলা। এইটা হলো মেইন ফর্মুলা যে আই সমান, মানে ট্রান্সফরমারের কারেন্ট সমান কেভিএ ইন্টু 1000 ডিভাইডেড √3 ভিএল। এই যে ভিএল আমরা যেটা দেখছি, ভিএল মানে লাইন ভোল্টেজ। আপনি যখন এই 11 কেভি সাইডের কারেন্ট বের করবেন তখন ভোল্টেজ হবে 11,000, 11,000 ভোল্টেজ। আবার ভিএল যখন আপনি লো টেনশন, এই যে এই দিকের কারেন্ট বের করবেন, ট্রান্সফরমারের এলটি সাইডের কারেন্ট বের করবেন, তখন ভোল্টেজ হবে আপনি 415 যদি কনসিডার করেন তাহলে 415 অথবা 400। আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে 400 ভোল্টেজ ধরেই করি। তো আমরা যেহেতু এইচটি কেবল, মানে এইচ ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডের কারেন্ট নির্বাচন করব, এই জন্য আমরা কি করলাম, এই যে ফর্মুলা আমরা ধরে নিলাম যে এই ট্রান্সফরমারটা 630 কেভিএ। তো এর সাথে এই যে ফর্মুলার 1000, এটা হবে, এটা গুণ হবে, সরি ভুল হয়েছে, কেভিএ ইন্টু 1000 ডিভাইডেড √3 বিএল। বিএল এই যে 11,000 ভোল্টেজ, এটা দিয়ে করলে কি হবে, 33 অ্যাম্পিয়ার আমরা কারেন্ট পাইলাম। কোন দিকে, এই যে এইদিকে। এখন আপনি যখন প্রজেক্টে থাকবেন, কোথাও মিটিংয়ে থাকবেন, আপনি যদি স্লো মোশনে আপনি মিটিংয়ে আপনার এক্সপ্রেশনটা থাকে, তাহলে মনে করবে যে এরা কাজ বুঝে না বা এরা কম বুঝে। অথচ অন্য হয়তো ক্লায়েন্ট, তারা কম কাজ বুঝে কিন্তু ফাস্ট কথা বলতে পারার কারণে, ফাস্ট আউটপুট দিতে পারার কারণে মনে করবে যে এরাই বেশি দক্ষ। এই জন্য আমরা কি করি, এটার শর্ট মেথড ইউজ করি, যেভাবে এর আগে কারেন্টের গুলা বের করেছিলাম, আহ, ওইগুলো আমরা জানতে পারবো। সেটা হলো যে ট্রান্সফরমার থেকে কারেন্ট বের করা। এর আগে আমরা শিখেছিলাম কিলোওয়াট থেকে, অর্থাৎ পাওয়ার থেকে সংক্ষেপে শর্টকাটের মাধ্যমে কারেন্ট বের করলে আমরা 1.8 মাল্টিপ্লাই করেছিলাম। আর এবার আমরা কারেন্ট বের করার জন্য হাই ভোল্টেজ সাইডে ট্রান্সফরমারের কেভি এর সাথে শুধু এইটা একটু মুখস্থ রাখতে হবে, 0.05249। ক্যালকুলেশনে হয়তো লাস্টের একটা ডিজিট কম বেশি হইতে পারে, এইটাতে খুব বেশি ভ্যারি করবে না, 33 অ্যাম্পিয়ারের জায়গায় 32 অ্যাম্পিয়ার বা 33.5 অ্যাম্পিয়ার, এটা মেইন ইস্যু না। আপনার মানে অলমোস্ট একই রকম প্রায় রেজাল্ট আসবে। তো কেভিএ ইন্টু 0.05249, এটা দিয়ে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে একেবারে মুহূর্তের মধ্যে আপনি যে কোনো ট্রান্সফরমারের কারেন্ট বের করে ফেলতে পারবেন। কারেন্ট বের করলে আপনি তখন সিটির রেশিওটা ইনস্ট্যান্ট বলতে পারবেন, সার্কিট ব্রেকার আপনি ইনস্ট্যান্ট বলতে পারবেন, বা আপনার কাজে অন্যদের চেয়ে আপনি ফাস্ট এক্সপ্রেশন দেখাইতে পারবেন। তো 630 ইন্টু 0.05249, এই যে দেখেন 33.06, 33.06। এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডের কারেন্ট ফর্মুলার মাধ্যমে বের করতে পারি, এবং ফর্মুলা দিয়ে বের করলে যে রেজাল্ট আসবে শর্ট মেথডের, বা এটাকে থাম রুলস বলে অনেকে, থাম রুলসের মাধ্যমে সেম রেজাল্ট আসবে। হয়তো দশমিকের পরে কিছু ভ্যারিয়েশন আসতে পারে, এটা নেগলিজেবল। কিন্তু আপনি যখন ইন্টারভিউতে বলবেন তখন আপনাকে এই ফর্মুলা বলতে হবে, কারণ এটা বললে অনেক ইঞ্জিনিয়ার আছে যে এটা যখন সে বুঝবে না তখন বলবে আপনি ইঞ্জিনিয়ারিং জানেন না। তো এই জন্য এই বিষয়টা থেকে একটু মানে কেয়ারফুলি সাবধান থাকবেন। এবার আসেন আমরা এইচটি কারেন্ট, তো এইচটি দিকের অ্যাম্পিয়ার বের করা শিখে গেলাম। হুম, এবার এলটির দিকে আমরা কারেন্ট বের করি, ওই সেম রুলস, কেভিএ ইন্টু 1000 √3 ভিএল। এবার ভিএল এর জায়গায় 415 ভোল্টেজ দেবো, বাকি সব ঠিক থাকবে। এই যে কেভিএ ইন্টু 1000 √3 ভিএল। এখন হচ্ছে আমার 876.45 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা পেলাম। কোন দিকে, এলটি সাইডে। এলটি সাইডে আমরা কত পেলাম, 876 অ্যাম্পিয়ার কারেন্ট।
876 অ্যাম্পিয়ার। শর্ট মেথড ফর ট্রান্সফর্মার। এখন আমরা এই যে কারেন্টটা পেলাম, এইভাবে ক্যালকুলেশন করলে তো সময় বেশি লাগবে, কিন্তু সেম রেজাল্ট আসবে, অলমোস্ট সেম, একটু কম বেশি হইতে পারে। আমরা কি করব, কেভিএ ইন্টু 1.39, এ দুটো মুখস্থ রাখবেন। ট্রান্সফরমারের এলটি সাইডের কারেন্ট বের করার জন্য কেভিএ এর সাথে 1.39 যদি মাল্টিপ্লাই করেন, তাহলে এই যে দেখেন 875.70, আর এটা ছিল 876.45, মানে অলমোস্ট সেম। এইভাবে আমরা কি করতে পারি, একটা ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডের এবং লো ভোল্টেজ সাইডের কারেন্ট আমরা খুব ইজিলি বের করতে পারি। কারেন্ট কেন বের করলাম, যে এই কারেন্টের উপরে ভিত্তি করে আমরা কি করতে পারবো, কেবল সিলেক্ট করব। কারেন্টের উপরে ভিত্তি করে আমরা সিটির রেশিও সিলেক্ট করব। কারেন্টের উপরে ভিত্তি করে আমরা আরো অন্যান্য প্রোটেক্টিভ ডিভাইস গুলো সিলেক্ট করব। এবার আসি আমরা ইন্ডাকটিভ লোড নিয়ে। ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রি মানেই হলো ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোড মানে কি, যেই লোডগুলা, যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের বা মেশিনারিজের লোডগুলা বা মেশিনারিজ গুলা কয়েল, ওটা মেশিনগুলাতে কয়েল থাকে। কয়েল থাকলে এখানে কিছু পাওয়ার লস হয়ে যায় হিটের কারণে। এটা তার জন্মগত বৈশিষ্ট্য, এটা হলো কয়েলের জন্মগত বৈশিষ্ট্য। এই হিট, মানে এই কয়েলের কারণে যে পাওয়ারটা ল্যাগিংস হয় বা পাওয়ার অপচয় হয়, তো এইটাকে সলভ করার জন্য ওই ল্যাগিংসের পরিমাণটা, সাপোজ ধরে নেন যে এটা আপনার কারেন্ট, তো আর ভোল্টেজ, হ্যাঁ, ভোল্টেজ কারেন্ট একই লেভেলে আছে, তাহলে সমস্যা নাই, যেটা রেজিস্টিভ লোডে থাকে। কিন্তু যখন ভোল্টেজটা এদিকে আছে, ইন্ডাকটিভ লোডের কারণে কারেন্টটা এরকম ল্যাগিংস হয়ে নিচের দিকে চলে গেছে। এই যে কৌণিক অ্যাঙ্গেলটা, এটা যত মানে ল্যাগিংস হবে, কারেন্টটা যত ভোল্টেজ থেকে পেছনে চলে আসবে, তত আপনার সিস্টেমে লস বাড়তে থাকবে। তো এই লসটা যেন রিডিউস হয়, এই জন্য আমরা কি করব, ইন্ডাকটিভ লোডকে, এর 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 লসটাকে কমানোর এখন পর্যন্ত ওইভাবে আবিষ্কার হয়নি। এটা হলো কয়েলের তার জন্মগত বৈশিষ্ট্য, এর 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 বৈশিষ্ট্যই এরকম। এখন এই জন্য আমরা এটাকে কি করব, মানে মানে লসটাকে কমানোর জন্য আমরা কি করব, পিএফআই ব্যবহার করব, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট একটা প্ল্যান্ট ইউজ করব, যেটা ইউজ করে এই যে কয়েলের যে জন্মগত বৈশিষ্ট্য, যে পাওয়ারকে লস করে দেওয়া, কেন লস হয়, কিভাবে হয়, কতটুকু হয়, এটা আপনারা এসি সার্কিট বই থেকে পড়ে নেবেন, বা আমরা পড়ে এসেছি। তো এই পিএফআই প্ল্যান্টের মাধ্যমে আমরা এই লসটাকে রিকভারি করার চেষ্টা করি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যেটা ছিল ভোল্টেজ এবং কারেন্টের, সাপোজ ধরে নেন এরকম ছিল, এটাকে আমরা অলমোস্ট এর কাছাকাছি, যত কাছাকাছি নিয়ে আসতে পারি, এই কাজটা করি আমরা হচ্ছে পিএফআই এর মাধ্যমে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টের মাধ্যমে। আরো অনেক ই আছে, তবে পিএফআইটা হলো সবচেয়ে জনপ্রিয়। তখন এখানে অ্যাঙ্গেলটা কমে আসবে। প্রথমে অ্যাঙ্গেলটা অনেক বড় ছিল, এখন এই যত পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেলটা কমবে, তত আপনার সিস্টেমের লসটা কমে আসবে। এইটা কমানোর জন্য আমাদের কি করতে হয়, মানে পিএফআই, মানে ইন্ডাকটিভ লোডের যে সমস্যাটা কি হয়, যে আপনার কেভিএ রেটিং বেশি লাগবে। আপনার 100 কেভিএ ট্রান্সফরমার লাগতো নর্মাল লোডে, ইন্ডাকটিভ লোডের কারণে আপনি ক্যালকুলেশন ঠিক আছে, কিন্তু বাস্তবে দেখবেন ওই পরিমাণ সে পাওয়ার আউটপুট দিতে পারতেছে না, কয়েলে কিছু পাওয়ার লস হয়ে যাচ্ছে। লস হইলে এখন আপনার তো 100 কেভিএ পাওয়ার দরকার, কথার কথা, কিন্তু আপনার একটা অ্যামাউন্ট লস হয়ে যাচ্ছে, সাপোজ ধরে নিলাম 10 কেভিএ লস হয়ে যাচ্ছে, 90 কেভিএ পাচ্ছেন, তাহলে আপনার তো অনেক ইকুইপমেন্টে পাওয়ার সাপ্লাই ঘাটতি পড়বে। তখন আপনাকে কি করতে হবে, এর নেক্সট হায়ার সাইজ ট্রান্সফরমার কিনতে হবে, কি জন্য, লস হচ্ছে এই জন্য। তার মানে আমাদেরকে লার্জ কেভিএ রেটিং লাগে, কার জন্য, ইন্ডাকটিভ লোডের এই প্রবলেমের কারণে। এবার যখন আপনার কেভিএ রেটিংটা বড়, 100 কেভিএ ট্রান্সফরমার আর 500 কেভিএ ট্রান্সফরমারের লসের ব্যাপারটাও তো কিন্তু বেশি আছে, দুটোর ক্ষেত্রে লস কম বেশি আছে, লোড লস, নো লোড লস, এবং আরো অন্যান্য লস রয়েছে।
তো আমার তখন যখন আমার রেটিং বড় হইতে থাকবে ট্রান্সফরমারের, তখন আমার লাইনে লসও বাড়তে থাকবে বেশি। আর যখন লাইন লস বাড়বে আর ট্রান্সফরমারের রেটিং বাড়বে, এখন 100 কেভি এর জায়গায় যখন আমাকে 150 কেভি এর ট্রান্সফরমার নিতে হচ্ছে, তখন আমাকে গ্রেটার কন্ডাক্টর সাইজ, তখন আমাকে কন্ডাক্টরের সাইজটা কি নিতে হচ্ছে, বড় কন্ডাক্টর নিতে হচ্ছে। এবং এর ফলে মোটা কন্ডাক্টর যখন নিচ্ছেন তখন আপনার খরচটাও বেড়ে যাচ্ছে, আর আপনার ইফিসিয়েন্সিটা কমে আসতেছে। তো এইটার জন্য আমরা কি করি, ইকুইপমেন্ট একটা আমরা যেটা ব্যবহার করি সলিউশনের জন্য, যে আমরা পিএফআই ব্যবহার করি। এই পিএফআই এর মধ্যে রয়েছে এই যে এই ক্যাপাসিটর গুলোকে স্ট্যাটিক ক্যাপাসিটর বলে। আর এই যে এরকম এইচআরসি ফিউজ ব্যবহার করে, তবে বর্তমানে এইচআরসি ফিউজের ব্যবহারটা কমছে অনেকে। এখানে এসপি সার্কিট ব্রেকার, সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারও ব্যবহার হয়। আর কন্ট্রোলিং এর জন্য যে ল্যাগিংস কারেন্টটা, একসাথে তো সব ফ্যাক্টরির মেশিন এট এ টাইমে চলবে না, বা চললেও সবগুলো তো ফুল লোডে চলবে না, এমন হতে পারে। তো এই জন্য ল্যাগিংস কতটুকু হচ্ছে এটা অ্যানালাইসিস করার জন্য রিলে থাকে পিএফআই প্ল্যান্টে বা প্যানেলের মধ্যে, এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে এটার কন্ট্রোলিংটা করা থাকে, যে কতগুলা লাখ ক্যাপাসিটর কানেক্ট হবে এবং কখন ল্যাগিংস যখন কমতে থাকবে ক্যাপাসিটর এটা ডিসকানেক্ট হতে থাকবে লাইন থেকে, যখন আবার ল্যাগিংস বাড়তে থাকবে মোটরগুলা বেশি চলতে থাকবে, রিলে অ্যানালাইসিস করে বেশি বেশি ক্যাপাসিটরকে কানেক্ট করবে। এই কানেক্টটা করে ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে রিলের কন্ট্রোলিং এর মাধ্যমে। এবং এমসিসিবি থাকে মেইন সার্কিট ব্রেকার হিসেবে। এই তো। তো আমরা পিএফআই প্যানেলের ব্যাপারে আমরা যে জিনিসটা জানি, যে আমরা জানি যে সাব স্টেশনের যে ক্যাপাসিটি তার 60% কি হয়, আমরা জানি যে 60% নিতে হয় পিএফআই এর মান। তো এই কথাটা কতটুকু সঠিক? এই কথাটা হচ্ছে, যদি আপনি পাওয়ার ফ্যাক্টর 0.8 ধরে ক্যালকুলেশন করেন, ওই ক্ষেত্রে 60%। তো পাওয়ার ফ্যাক্টরের ক্যাপাসিটি নির্বাচন করার জন্য আমরা একটা ত্রিভুজ এখানে দেখাচ্ছি, যে যেটা হলো আনুভূমিকভাবে আছে সেটা ভূমি, এটা হলো কিলোওয়াট বা অ্যাক্টিভ পাওয়ার। লম্বভাবে যেটা আছে সেটা হলো কেভিএআর, আর এর দুটোর যে একটা লাইন যদি টানি সেটাকে বলি আমরা কেভিএ। তো এটা মানে ইঞ্জিনিয়ারিং সিস্টেমে যেটা হয় এই 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 লতে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে এটা করা হয়, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ মানে কি, কেভিএ। আচ্ছা। তো এইটা দিয়ে আমরা পাওয়ার ফ্যাক্টরের ক্যাপাসিটি বের করতে পারি, এবং আরেকটা আরেকটা মেথড আছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা দেখেন এই যে আমাদের এখন দরকার কি, পিএফআই এর ক্যাপাসিটি দরকার, এই যে লম্বটা জানা দরকার, যে পিএফআই এর রেটিং কত হবে। আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিচ্ছি যে আমার কিলোওয়াট সমান কেভিএ ইন্টু পাওয়ার ফ্যাক্টর। তো কিলোওয়াট সমান আমরা ধরে নিলাম 100 কেভিএ, এবং 0.8 পাওয়ার ফ্যাক্টরটা আমরা ধরে নিলাম। তাহলে পাওয়ার ফ্যাক্টর 0.8 ধরলে আমরা কিলো অটো পেয়ে গেলাম, তাহলে কিলো অটো পেলাম, কেভিএটাও জানতে পারলাম। পাওয়ার ফ্যাক্টর তো জানি, যে পাওয়ার ফ্যাক্টরের মান। তো আপনি যখন পাওয়ার ফ্যাক্টর 0.8 ধরে আমরা যে আইডিয়ালি ক্যালকুলেশন করি, ওই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর লাগে 60%, কার, ট্রান্সফরমারের ক্যাপাসিটি। কিন্তু এটা হলো, এটা অধিকাংশ জায়গায় এটাতে এটা দিয়ে কভার হয়ে যায়, কিন্তু কিছু কিছু ফ্যাক্টরিতে আছে যেখানে আরো অন্যান্য লস বাড়ে, বিশেষ করে বড় ইন্ডাকশন মোটরগুলোতে লসের পরিমাণটা বেশি থাকে। তখন আবার আলাদা করে মানে দেখতে হয় যে এটা দেওয়ার পরে কতটুকু ল্যাগিংস থাকতেছে, তখন পিএফআই প্ল্যান্টকে অতটুকু এক্সটেনশন করে বাড়াতে হয়। তো এখানে আমরা এই যে কেভিএআর এইটা আমাদেরকে বের করতে হবে, কেভিএআর এটা আমাদেরকে বের করতে হবে। এটা কেভিআর মানে কি, পিএফআই এর মান কত কেভিআর লাগবে একটা সাবস্টেশনের জন্য। তো আমাদের তাহলে এই যে লম্ব দরকার, এই লম্বটা দরকার। লম্ব মানে কি, কেভিএআর। আমরা এই যে অতিভুজ মানে কি, আমরা পাইছি কেভিএ। কিলোওয়াট মানে হচ্ছে ভূমি, আর লম্ব মানে কেভিএআর। তো আমাদের এই লম্বটাকে হলো মেইন বিষয়। তাহলে আমরা যদি এই যে কেভিআরটা আমার যেহেতু লাগবে, এই কেভিআরটাকে এইদিকে নিয়ে আসলাম, আর এটাকে ওই দিকে করে দিলাম। করে আমরা যখন ক্যালকুলেশন করে শেষমেশ কি হচ্ছে, কেভিএআর সমান এই যে এই স্কোয়ারটা এদিকে সে রুট হয়ে গেল, √3600। এই √3600 করলে এই যে 60 আসে। তাহলে যদি বলি যে পাওয়ার ফ্যাক্টর 0.8, এই কনসিডারেশনে সাব স্টেশনের ক্যাপাসিটির 60% লাগে, প্রয়োজন হয় হচ্ছে পিএফআই এর ক্যাপাসিটির।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ফর্মুলাটা আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে 100 কেভিএ দিয়ে প্র্যাকটিস করলে এটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা একটু প্র্যাকটিস করব, যে আমি আপনাদেরকে আনমিউট করব, আমাকে জাস্ট একটু হেল্প করবেন, যে ক্যালকুলেশন করে হেল্প করবেন যে এটা ঠিক আছে কিনা। আমি একটু আনমিউট করি আপনাদের। আমরা এখানে একটু ধরে নিচ্ছি যে কেভিএ সমান কিলোওয়াট ভাগ পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, লোড সমান হলো 80 কিলোওয়াট, এটা আমরা ধরে নিচ্ছি একটা অ্যাজাম্পশন হিসেবে। ফর্মুলাটা রাখছি যেন আপনাদের এটা মনে থাকে এবং আপনাদের ক্যালকুলেশন করাটা সহজ হয়। আমি আপনাদের যে জিনিসটা এখন করব সেটা হলো যে এটা একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটা হলো 100 কেভিএ। তাহলে এটার পাওয়ার ফ্যাক্টর কত হবে কেউ বলবেন? পিএফআই প্যানেলটা কত রেটিং এর লাগবে? ও হ্যাঁ, আনমিউট করেছি। 80% স্যার। 60 kVAR, 0.8 ষাট কত কত কেভিআর লাগবে? 60 ষাট কেবল। কেভিআর 60 kVAR। আচ্ছা, দেখি এবার কত কেভিআর লাগে। 60% যদি হয়, 100 60%, 60 কেভিআর। আর আমরা লোড 60 ধরেছিলাম কেবল। 80 কিলোওয়াট। 80 কিলোওয়াটের ট্রান্সফরমার কত লাগে? 100 কেভিএ লাগে। বুঝতে পারছেন কিভাবে? 48 60 হুম। এবার নেক্সটে আসি। এবার হলো 400 কিলোওয়াট হলো পাওয়ার। তাহলে ট্রান্সফরমার কত কেভিএ লাগবে? 240 কেবিআর 240 40 কেভিএ। 500 kVA। 500 কেভিএ লাগবে, একটু ভুল হয়েছে আপনার। 500 কেভিএ লাগবে। 500 kVA, 400 কিলোওয়াট হলে 500 kVA লাগবে। 500 500 আচ্ছা, 500 এবার কেবিএ তে 200 300 পিএফআই কত লাগবে কেবিআর এর তাহলে? কথা। পিএফআই 500 কেবিএ 300 পিএফআই। কত? এখন ঠিক আছে। 300 পিএফআই তো 240 কেবিআর 300 তিনশো 300 kVAR স্যার। 300 কেভিএ। আর এই যে ফর্মুলাটা দিয়ে 300 kVAR। করবেন, কেভিএ রেটিংটা এই ফর্মুলা ফেলে এই যে কিলোওয়াটটা বলে দিয়েছি। আর যে ট্রান্সফরমারের সাইজ আসবে, সবসময় যে 500 কেভিএ মিলবে না, কখনো 470 হতে পারে। ওইটা থেকে আপনি ইকুইভ্যালেন্ট ধরে নেবেন, মানে রাউন্ড ফিগারে 500 কেভিএ। হ্যাঁ, এবং ওর জি স্যার। 60% ধরবেন। আচ্ছা, আরেকটা দেখি 500 কিলোওয়াট। 300 তাহলে ট্রান্সফরমার কত হবে? 500 কিলোওয়াটের 833, 900, 900, 900 লাগবে। 625 আচ্ছা, 900, আমি 900। একটু বলি। লাগে 625, কিন্তু বাজারে 625-এর পাওয়া যায় 630 না। বলছেন। 625 পাওয়া যায় না, এই জন্য 500 আমরা কিলোওয়াট, কত আমরা নিব? 800। 625 630 পাওয়া যায় না, এই জন্য আমরা 630 নিলাম। তাহলে পিএফআই কত লাগবে 630-এর? 375 630 ইন্টু 0.6, 630 ইন্টু 0.6 দিলেই চলে আসবে। 375 378 হ্যাঁ, 378 378 ডিগ্রি লাগবে। এখানে একটু ভুল হয়েছে, আমার এটা টাইপিং এ ভুল হয়ে গেছে। এটা 378। কেভিএআর, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এটা হলো ইউনিট, হলো কেভিএআর, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। 378 আচ্ছা, আমরা যখন ফাইনালি আরএসসি অডিটের ইলেকট্রিক্যাল ডিজাইনটা করব, আমরা ক্লাস শেষে প্রশ্নোত্তর করব। হ্যাঁ, আমরা যখন ফাইনালি আরএসসি অডিটের ইলেকট্রিক্যাল ডিজাইন করব, সাবস্টেশনের পরেই সেটা শুরু হবে। সাবস্টেশনের 5টা ক্লাসের পরে, এই 5টা ক্লাসে সাবস্টেশন কোর্স শেষ হয়ে যাবে। তো তখন আমরা এরকম একটা ফুল সিস্টেমটাকে আমরা ডিজাইন করতে পারবো, যে এখানে কেন এতগুলা লেখা লিখছি, এটা কি গাইডলাইন অনুযায়ী ঠিক আছে কিনা, আর্থিং এগুলো এতগুলা লাগছে কেন, কেন এটা এই সিস্টেম হচ্ছে, কেস স্টাডি সহ আলোচনা থাকবে। যখন এটা আপনারা মানে অ্যাসাইনমেন্ট করবেন, তখন অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হবে, তখন আমরা ওই প্রবলেমগুলার কি করব, সলভিং নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই জন্য আমরা একটু একটু করে আগাচ্ছি সামনে, যেন আপনাদের কাছে জিনিসগুলো বা বিষয়গুলো কঠিন মনে না হয়। এবার আমরা এইচটি কেবল সিলেকশন নিয়ে আমরা আলোচনা করব হালকা করে।
হাই ভোল্টেজ কেবল সিলেকশনে আমাদেরকে যে স্টেপগুলো মাথায় রাখতে হবে সেটা হলো, প্রথমে ট্রান্সফরমারের এইচটি সাইডের কারেন্ট বের করতে হবে। এই যে আমরা একটু আগে এইচটি সাইডের এলটি সাইডের কারেন্ট বের করা শিখলাম না ট্রান্সফরমারের? এই যে এটা হলো এলটি সাইড, এই দিক হলো এইচটি সাইড। একটু আগে এই যে বের করা শিখছি না? ওইটা আগে শিখছি কেন, যে এখন আমি এ- এই কেবল সিলেকশনের জন্য আমার এটা দরকার। তাহলে কারেন্ট বের করা জানতে হবে, আমরা জানি অলরেডি। আচ্ছা, এরপরে ট্রান্সফরমারের ইম্পিডেন্স লাগবে। ট্রান্সফরমারের ইম্পিডেন্সটা ট্রান্সফরমারের নেম প্লেটে থাকে। কোথায় থাকে? নেম প্লেটে থাকে। এবং ইম্পিডেন্সকে অলওয়েজ পার্সেন্টেজে প্রকাশ করা হয়। তো নেম প্লেটে যে থাকে, এখন আপনি যখন একটা নতুন সাবস্টেশন ডিজাইন করতেছেন, যে আপনার এরকম একটা ডিজাইন দেওয়ার পরে এটা অ্যাপ্রুভ হলে এবার ফ্যাক্টরি ওনাররা বা যারা মানে মালিক পক্ষ কি করবে, এবার যারা প্রোডাকশন করে তাদেরকে কল করবে যে ভাই আমার এই এই লাগবে, এই ডিজাইন অনুযায়ী আপনারা বানিয়ে দিতে পারবেন কিনা। তো এখন নতুন ট্রান্সফরমারে আপনি তাহলে কি ডিসিশন নেবেন? তাহলে আমাদের একটা অ্যাজাম্পশন ধরে নিতে হবে। তা আমরা এই পুরো কোর্স জুড়ে ইম্পিডেন্সকে পার্সেন্টেজ জেড দিয়ে প্রকাশ করে, এটা আমরা 6 ধরে নেব। মানে 6 বলতে 6%। 6%-এ হয় 0.06। 6% ধরে আমরা ক্যালকুলেশন করব। কেন ধরে করতেছি? যে নতুন ট্রান্সফরমারের জন্য আমরা ক্যালকুলেশন করতেছি, এখন তো একটা আমাদেরকে ধরে নিতে হবে। এজন্য আমরা এটা অ্যাজাম্পশন 5-6-এর মধ্যে ধরে নেব। আর যদি রানিং ফ্যাক্টরির হয় তাহলে আপনি নেম প্লেটে এই ডেটা পাবেন। আপনি নেম প্লেটে ওই ট্রান্সফরমারের ইম্পিডেন্স আর অন্যান্য ইনফরমেশন গুলো দেয়া থাকবে। তাহলে দুটো আমরা পেয়ে গেলাম, একটা ধরে নিলাম, আর একটা আমরা ক্যালকুলেশন অলরেডি জেনে গেছি যে কিভাবে ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডের কারেন্ট বের করতে হয়। এবার ট্রান্সফরমারের কি করতে হবে? হাই ভোল্টেজ সাইডের যখন কারেন্ট জানবো, ওই কারেন্ট জানার পরে ওই কারেন্টের ক্ষেত্রে শর্ট সার্কিট হলে সম্ভাব্য কতটুকু শর্ট সার্কিট হইতে পারে। শর্ট সার্কিটকে নর্মালি আইএসএইচ দিয়ে প্রকাশ করা হয়, এবং শর্ট সার্কিট কারেন্টকে নর্মাল অ্যাম্পিয়ারে প্রকাশ করা হয় না। কিসে প্রকাশ করা হয়? কিলো অ্যাম্পিয়ারে। এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। এরপরে কেবলের ফল্ট ক্লিয়ারিং টাইম সিলেকশন করতে হবে। এটা ব্রিটিশ স্ট্যান্ডার্ডে কেবলের ফল্ট ক্লিয়ারিং টাইমের কনস্ট্যান্ট মানটা তারা বলে দিয়েছে, এটা আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে না। এবার কেবল ম্যাটেরিয়াল, কপার হইলে একটা ফ্যাক্টর আছে কেবলের, একটা কে ফ্যাক্টর ধরতে হবে। কে ফ্যাক্টরের মান এই কনস্ট্যান্টের মানটা, কে এর মানটা জানা থাকতে হবে, এবং কে এর মানও গাইডলাইন বলে দিয়েছে, এই জন্য আপনি ওই মানটা ধরবেন। এরপরে কি করতে হবে? আমাদেরকে ফাইনালি সূত্রের মাধ্যমে আমাদেরকে এইচটি কেবল সিলেকশন করতে হবে। তাহলে আমার স্টেপ কয়টা? 1 2 3 4 5। এই 5টা জানলে আমি কি করব? 6 নম্বরে এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো, কিন্তু আমার 5টা আইটেম বা 5টা ইনফরমেশন আমাকে জানতে হবে। তো চলুন আমরা জানার চেষ্টা করি যে এখানে আমরা ধরে নিলাম 500 কেভি একটা ট্রান্সফরমার। এটা আমরা ধরে নিচ্ছি কত? 500 কেভি ট্রান্সফরমার ধরে নিলাম। আমরা সিলেক্ট করতেছি কি? এইচটি কেবল। তো এইচটি কেবল, এখন ট্রান্সফরমারের আমাকে কি করতে হবে? প্রথমে কারেন্ট বের করা জানতে হবে। একটু আগে আমরা জেনেছি যে কেভিএ ইন্টু 0.05249, মানে শর্ট মেথডটা মূল ফর্মুলা হলো ট্রান্সফরমারের কারেন্ট সমান কেভিএ ইন্টু 1000 ডিভাইডেড √3 ইন্টু ভিএল। ট্রান্সফরমার থেকে কারেন্ট বের করার ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর লাগবে না, যখন কিলোওয়াট থেকে
পাওয়ার মানে কারেন্ট বের করবেন তখন পাওয়ার ফ্যাক্টর ইউজ করতে হবে। তো এইটা আপনি শর্টকাটে করলে কি হবে, এই যে এই 0.05249 এটা দিলে বের হয়ে যাবে। তাহলে আমরা এটা দিয়ে 500 কেভিএ কে 0.05249 দিয়ে মাল্টিপ্লাই করেন, আপনি 26.24 অ্যাম্পিয়ার পাবেন। তাহলে এই যে এখানে আমরা কি বলেছিলাম যে প্রথমে ট্রান্সফরমারের কারেন্ট বের করতে হবে এসটি সাইডের, এরপরে শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে। তো শর্ট সার্কিট কারেন্টের জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে আইএসএইচ, এটা হলো 1 নম্বর স্টেজ। 2 নম্বর স্টেজে আমরা কি করব, শর্ট সার্কিট কারেন্ট বের করবো। আইএসএইচ সমান আই কেভিএ মানে ট্রান্সফরমারের কারেন্ট, এই যে ট্রান্সফরমারের কারেন্ট 26 আই কেভিএ মানে ট্রান্সফর্ম ডিভাইডেড পার্সেন্টেজ ইম্পিডেন্স। আমরা ওইখানে ইম্পিডেন্স কত ধরে কি প্র্যাকটিস করব বলছি, জেড সমান 6%। 6%, 6% মানে হইল 0.06। 6% মানে কত, 0.06। আমরা যেহেতু নতুন ট্রান্সফরমার, আমরা জানি না যে এটা বানানোর পরে কত রেজাল্ট আসবে, এই জন্য আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিলাম। এই জন্য আমরা এই যে 0.06 নিলাম, এটা দিয়ে করলে 437 অ্যাম্পিয়ার বের হবে। এর সাথে ফল্ট কারেন্টের ক্যালকুলেশনের সময় এটা ইন্টারন্যাশনালি 10 টাইমস গুণ করা হয়, আরো 10 গুণ বেশি হইতে পারে, কারণ ফল্ট আসলে ওইটুকুই হবে বিষয়টা এমন না, এর চেয়ে আরো বাড়তে পারে। এখন কতটুকু বাড়বে এইটা নির্ভর করে অনেক বিভিন্ন ধরনের আরো অনেক ফ্যাক্টর আছে, কিন্তু নর্মালি যে একটা থাম রুলস বা প্র্যাকটিস করে সেটা হলো 10 গুণ আরো নর্মালি বেড়ে যেতে পারে কোনো কারণে, এই জন্য 10 টাইমস এর সাথে আবার গুণ করা হয়। 10 টাইমস মানে আরো 10 গুণ, এইটার সাথে আরো 10 গুণ। আর শর্ট সার্কিট কারেন্টকে কিসে প্রকাশ করা হয়, কিলো অ্যাম্পিয়ারে প্রকাশ করা হয়। তো এই জন্য এটাকে 1000 দিয়ে কি করছি, ডিভাইডেড করছি, দিয়ে কারেন্ট আসলো 4.37 কিলো অ্যাম্পিয়ার। এবার হচ্ছে ফর্মুলা দিয়ে আমরা বের করব। ফর্মুলা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ডের ফর্মুলা হচ্ছে এস মানে কেবলের সাইজ সমান শর্ট সার্কিট কারেন্ট ডিভাইডেড √T ইন্টু √T ডিভাইডেড কে, এটা ফর্মুলা, মুখস্থ করার কিছু নেই। এই যে আইএসএইচ কত পাইলাম, 4.37 কিলো অ্যাম্পিয়ার, অর্থাৎ এটা এই যে 4.37 কিলো অ্যাম্পিয়ার আইএসএইচ। টি, টি এর মান গাইডলাইন বলছে যে 1 সেকেন্ড বা আপনি 3 সেকেন্ড ধরে করবেন। এটা কোন দিকে ছিল, এটা স্লাইডে কোনো কারণে ডিলিট হয়ে গেছে। টি এর মান টি সমান 1 সেকেন্ড অর 3 সেকেন্ড, এটা ধরতে হবে, এটা কনস্ট্যান্ট মান, বিটিএস স্ট্যান্ডার্ড, ব্রিটিশ স্ট্যান্ডার্ড এটা আছে 1 সেকেন্ড অথবা 3 সেকেন্ড। যে 1 সেকেন্ড দেরিতে 1 সেকেন্ড পর্যন্ত ফলটা স্টে করতে পারে, এরকম ধরে কেবলকে আপনাকে নিতে হবে। যে যদি কোনো কারণে 1 সেকেন্ড পর্যন্ত ফল থাকে বা 3 সেকেন্ড পর্যন্ত ফলটা কন্টিনিউ হয়, তারপরেও যেন কেবলটা পুড়ে না যায়। তো আমরা একটু বেশি ধরবো, 3 সেকেন্ড ধরে করলাম, এবং ফর্মুলাতে রুট যেহেতু আছে এই জন্য √3 দিলাম। আর কেবলটা এখন কিসের নিব, এইচটি কেবল আপনি কি কপারের নেবেন না অ্যালুমিনিয়ামের নেবেন, এই যে কে ফ্যাক্টর অফ এক্সএলপি কেবলে কপার যদি আপনি কেবল নেন এইচটি কেবল তাহলে এই ভ্যালু নিতে হবে, আর অ্যালুমিনিয়াম নিলে এটা নিতে হবে। তো কপারের জন্য 0.143, এই জন্য আমরা কপার কেবল ব্যবহার করলাম, দিয়ে আসে 52.93 mm² মানে 52 RM বলতে পারি আমরা, হ্যাঁ RM। তো
52 RM তো পাওয়া যায় না বাংলাদেশে, এই জন্য আমরা কত ইউজ করব, তার নেক্সট হায়ার সাইজ 70 mm স্কোয়ারটা অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়, এটা আমরা ইউজ করব। এবার আসেন 1000 kVA তে আসেন। এটা আমরা ধরে নিলাম 1000 kVA। তো 1000 kVA তে এই যে ট্রান্সফরমারের কারেন্ট আমরা এইচটি সাইডের বের করব, এই যে শর্ট মেথডে 52 পয়েন্ট সামথিং অ্যাম্পিয়ার পেলাম। তো কারেন্ট যেহেতু পেয়ে গেছি, তাহলে এখন আমাকে কি করতে হবে, 1 নম্বর স্টেজ শেষ, এবার 2 নম্বর স্টেজে আমাকে শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে। শর্ট সার্কিটে হচ্ছে এই যে কারেন্ট, এটা হলো কারেন্ট, আর ইম্পিডেন্স তো আমরা ধরে নিচ্ছি। তাহলে কারেন্ট এই যে 52 পাইছি, এই যে 52.49 ডিভাইডেড ইম্পিডেন্স, তাহলে আসে 874 অ্যাম্পিয়ার। এর সাথে আরো 10 গুণ বেড়ে যেতে পারে, এই জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন ফল্ট কারেন্টকে কিসে প্রকাশ করে, কিলো অ্যাম্পিয়ারে প্রকাশ করে, এই জন্য আমরা 1000 দিয়ে ডিভাইডেড করলাম, ফলে আসলো কত, 8.7 অ্যাম্পিয়ার। এবার এই যে এটা হচ্ছে ফর্মুলা, এটা কি ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা আইএসএইচ পাইলাম, এই যে আইএসএইচ, এটা হলো আইএসএইচ, এটা হলো টি, টি 3 সেকেন্ড ধরলাম। আর যেহেতু কপার কেবল ইউজ করবো, এই জন্য কপারের এই যে কে এর ভ্যালু হলো 0.143, এই যে 0.143, 105 অ্যাম্পিয়ার, 5 RM। এখন 105 RM এর কেবল হয় না বাজারে, এই জন্য আমরা কি করব, 120 RM এর কেবল নেব। এবার আসা যাক, আমি প্রথমে একটা স্লাইডকে স্কিপ করছি। করার কারণটা হলো, আমরা সাবস্টেশনের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে যখন আমরা ডিজাইন করব, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইঞ্জিনিয়ারিং কোড, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস, লোকাল গভর্নমেন্ট রুলস, ডিস্ট্রিবিউশন কোম্পানি মানে পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি, ডেসা, ডেস্কো, এদের যে নিয়মগুলো আছে সেগুলা, তারপরে আনুষঙ্গিক আরো এনভায়রনমেন্ট, সবকিছু মাথায় রেখে সবকিছুর আলোকে একটা প্রফেশনাল মানের ডিজাইন করতে হবে, যেটা প্রথম ক্লাসে, সাবস্টেশনের প্রথম ক্লাসে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো আমরা যদি 100 kV এর জন্য এইচটি কেবল সিলেকশন করি, এটা আমি প্রথমে বলিনি, যে প্রথমে তখন আপনাদের কনফিউশন তৈরি হইতো। তো 100 kVA তে যেটা হচ্ছে যে 100 kVA ইন্টু 0.05249 সমান এত অ্যাম্পিয়ার, এইভাবে ঠিক আগের মতো ক্যালকুলেশন করে আমরা সেকেন্ড ধরছি, দেখেন 9, 9 ধরার পর, 9 ধরা যাবে না, আমি জাস্ট এমনি ধরছিলাম যে দেখি 9 সেকেন্ড ধরে কি আসে, তাও 18 অ্যাম্পিয়ার আসে, 18 RM এর কেবল আসে, মানে এইচটি কেবল বাজারে 25 RM এর নিচে পাওয়া যায় না। তো 3 সেকেন্ড দিয়ে তো 4 RM বা আরো সামথিং কিছু আসবে। এই জন্য আমি কি করছিলাম, যে 25 RM ধর, মিলাইতে যে 9 সেকেন্ড ধরছিলাম, কিন্তু টি এর মানটা ধরতে হবে কত, 1 সেকেন্ড বা 3 সেকেন্ড। তারপরও দেখি যে এই হয়। এখন আপনি কি তাহলে 25 RM এর কেবল ব্যবহার করবেন না? বাংলাদেশের লাইসেন্স বোর্ডের যারা সাবস্টেশনকে চালু করার অনুমতিপত্র দেয় বা অনুমতি দেয়, সেই লাইসেন্স বোর্ডের, ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ডের যে ভেরিফিকেশন হয় প্রত্যেকটা সাবস্টেশন বাংলাদেশের, তারপরে ওদের সার্টিফিকেশন ছাড়া পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি, ডেসা, ডেস্কো আপনাকে সাবস্টেশন চালু করার জন্য পাওয়ার সংযোগ দিতে আসবে না। ওদের রিকোয়ারমেন্ট হলো আপনি আপনার ট্রান্সফরমারের সাইজ যাই হোক, 50 mm স্কোয়ার, মানে RM, বাংলাদেশির আমরা RM বলি নর্মালি, 50 RM এর নিচে কেবল ইউজ করতে পারবেন না। 50 RM এর নিচে ব্যবহার করতে পারবেন না।
তো এই জন্য আমরা এক্ষেত্রে তখন আমাদের আর এই ফর্মুলাটা অ্যালাউবেল হবে না, কি জন্য যে আপনি ফর্মুলা অনুযায়ী করলেন কিন্তু বাংলাদেশি অথরিটি আপনার সাবস্টেশনের উপকেন্দ্রকে চালু করার সুযোগ দিচ্ছে না। তাহলে আপনি কেবল কিনে ফেললেন, আপনার এই যে কেবল কিনে ফেললেন, এগুলো তো অনেক টাকা দাম, 1 মিটারে 5,000 6,000, ভেরি করে ব্র্যান্ড ভেদে সাইজ ভেদে। এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। এবার আসা যাক ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন। এটা লো ভোল্টেজ কেবলের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনের ফর্মুলা অনেকভাবে করা যায়। আমরা দুটো ফর্মুলা নিয়েছি বিআরবি কেবলের থেকে। 3 ফেজের জন্য এই ফর্মুলাটা ব্যবহার করা হয়, √3 IR। আর সিঙ্গেল ফেজের জন্য দুইটা যেহেতু তার থাকে 2 IR। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আপনাদের যেটা বিএনবিসি 100 রুলস করা হয়েছে, ওইটার অনুযায়ী সাপ্লাই ভোল্টেজের 2.5% ভোল্টেজ ড্রপ অ্যালাউড। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনের জন্য আমরা কি কি করতে পারি? ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনের জন্য আমাদেরকে এই ফর্মুলার সাথে আরো কিছু বিষয় অ্যাড করতে হবে, সংযুক্ত করতে হবে, যেমন লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টরের একটা ফর্মুলা আছে, লোড কারেন্ট ডিভাইডেড কেবল কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। মানে আপনার আপনার ক্যালকুলেশন করা লোডের কারেন্ট কত, ওইখানে যে কেবলটা লাগাচ্ছেন ওই কেবল কতটুকু কারেন্ট নিতে পারে। আমরা ধরে নিলাম লোডের কারেন্ট, ক্যালকুলেশন করা কারেন্ট হলো 143 অ্যাম্পিয়ার। আর যে কেবলটা নির্বাচন করছেন আমরা ধরে নিচ্ছি ওই কেবল কারেন্ট বহন করতে পারে 160 অ্যাম্পিয়ার। তো এইটা এই দুইটার মানে করলে, রেশিও করলে বা এটা ডিভাইডেড করলে আমরা এই যে যে একটা ফ্যাক্টর পাই, এটাকে এভাবে ফ্যাক্টর বের করা হয়। তো সেটাকে আমরা লোড ফ্যাক্টর বলতেছি কেবলের ক্ষেত্রে। এবার অ্যালাউয়েবল ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে কি করতে হয়, আমাদের হচ্ছে 2.5% ভোল্টেজ ড্রপ অ্যালাউড, ভিডি। ভোল্টেজ ড্রপ, ভিডি মানে ভোল্টেজ ড্রপ সংক্ষেপে লিখলাম। তো অ্যালাউবেল ভোল্টেজ ড্রপ কত, এই যে আমরা এখানে লিখে রাখছি ম্যাক্সিমাম 2.5% অফ সাপ্লাই ভোল্টেজ। হ্যাঁ, তো আমরা কিভাবে বের করব যে কোন 3 ফেজ লাইনে কত হবে, সিঙ্গেল ফেজ লাইনে কত হবে? আমি একটা 3 ফেজের ক্যালকুলেশন করে দেখাই, যে সাপ্লাই ভোল্টেজ ইন্টু পার্সেন্টেজ অফ অ্যালাউবেল ভোল্টেজ ড্রপ। আমরা ধরে নিলাম সাপ্লাই ভোল্টেজ 415, আপনি অ্যাকচুয়ালটা ধরবেন। এখন পার্সেন্টেজ অফ অ্যালাউবেল ভোল্টেজ ড্রপ, পার্সেন্টেজ মানে 2.5 ডিভাইডেড 100, এটা মানে হলো 2.5%, সমান 3 ফেজ লাইনে আপনি যদি ভোল্টেজ 415 ধরেন, তাহলে আপনার ভোল্টেজ ড্রপ আসবে 10.37। অর্থাৎ এই 415 ভোল্টেজ আপনি এখানে দিচ্ছেন, এটা একটা মেশিন, এটা সাপ্লাই। এখানে আপনি 415 দিচ্ছেন, এখানে মাঝপথে যদি 10.37 ভোল্টেজ কমে যায়, তাহলে 415 থেকে দেখি 10.37 কত আসে। 415 ইন্টু 10.37, 404 ভোল্টেজ আসে। 4.63 ভোল্টেজ। আপনি যদি এই মেশিনের গোড়ায় বা ডিবির গোড়ায় একটা ডিবি থেকে আরেকটা ডিবিতে বা সোর্স থেকে লোডের ডেস্টিনেশনে 404.63 পান, তাহলে এখানে আপনি যে কেবলটা নিছেন ওই কেবলটা চলবে। কিন্তু প্রাথমিকভাবে সিলেক্টেড কেবলে যদি এর চেয়ে বেশি ভোল্টেজ ড্রপ হয়ে যায়, সাপোজ 11 ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে মাঝপথে, এখানে আপনি কম পাচ্ছেন, এই পয়েন্টে কম পাচ্ছেন, তাহলে ওই কেবলটা চেঞ্জ করে কি করতে হবে, তার নেক্সট হায়ার সাইজ কেবল নির্বাচন করতে হবে। এবার আমরা অ্যাকচুয়াল একটা কেস স্টাডিতে আসি। এতক্ষণ ফর্মুলাগুলো দেখলাম, এটা নোট আপনাদেরকে অলরেডি শেয়ার করে দেওয়া হয়েছে, আপনাদের গ্রুপের ডেসক্রিপশনে পাবেন।
আমরা ধরে নিলাম লোডের কারেন্ট 143 অ্যাম্পিয়ার, ক্যালকুলেশন করে ধরে নেন পেয়েছি। একটা সার্কিট মানে ভোল্টেজ ড্রপ কেন করতে হয়? একটা কেবলের দৈর্ঘ্য অনেক বেড়ে গেলে, লম্বা হয়ে গেলে তখন ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হয়। নর্মালি 100 ফিট পার হয়ে গেলে আমরা করি ক্যালকুলেশন। সার্কিটের লেন্থ আমরা ধরলাম 40 মিটার। এখন এইটার সাথে 143 অ্যাম্পিয়ারের সাথে আমরা কেবল ক্যাটালগ থেকে, কেবল ক্যাটালগও শেয়ার করে দেওয়া হয়েছে, 143-এর সাথে মিলাতে মিলাতে যে পেলাম যে এই যে 35 এর কেবলটা মিলে এনওয়াই এর 35 এর কেবল আবার কি করতে পারে, 160 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে। কোথা থেকে পাইলাম এটা? এই যে কেবল ক্যাটালগ, মানে যে কোম্পানিগুলো কেবল বানায় তাদের এখান থেকে নিয়েছি। এই 35 এর কেবলের রেজিস্ট্যান্স হচ্ছে পার কিলোমিটারে, 1 কিলোমিটারে 0.524, মানে 1 কিলোমিটার যদি কেবলটা লম্বা হয় তাহলে ওইখানে রেজিস্ট্যান্সটা আপনি পাবেন আনুমানিক, তাদের ল্যাব টেস্ট থেকে একটা দিয়েছে, সেটা হলো 0.524। এই ডেটার উপরে ভিত্তি করে আমরা কি করব, এই ডেটাগুলো আপনি কেবল ক্যাটালগের বই থেকে নেবেন, কেবল কোম্পানির, আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, ওইটা দেওয়া আছে। এখন এই যে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন এসআই মেথডে করা যায়, অন্যান্য মেথডে করা যায়। তো আমরা এই যে √3 নিলাম, আই মানে কারেন্ট, মানে কেবলের কারেন্ট, আই হচ্ছে এই যে কেবলের কারেন্ট 160, এই যে 160, এখানে 160 নিলাম, ইন্টু রেজিস্ট্যান্স পার মিটার। পার মিটারে এটা বলছে যে প্রতি মিটারে কতটুকু রেজিস্ট্যান্স, আর এখানে বলা আছে কত রেজিস্ট্যান্স পার কিলোমিটার। তো কিলোমিটারকে 1000 দিয়ে ভাগ করলে কি হয়, মিটার হয়ে যায়। এই জন্য এই যে রেজিস্ট্যান্সটা আমরা যখন কেবল কোম্পানির বই থেকে নিয়ে আসলাম এত, এর সাথে 1000 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে হলো এই অংশটুকু হইলো এই যে এইটুকু। এরপর অ্যাকচুয়াল সার্কিট লেন্থ কত, 40 মিটার, দিয়ে ড্রপ পেলাম কত, 5.480। এখন এগেইন উই হ্যাভ টু ক্যালকুলেট অ্যাকচুয়াল ভোল্টেজ ড্রপ। এই যে কেবল আমার কত কারেন্ট নিতে পারে, 160, আমার লোডের কারেন্ট কত ছিল, 143। তাহলে কেবলটা তো অনেকটা রিল্যাক্সে ছিল, তার ফুল লোড তার উপর দিয়ে যায়নি, মানে সে হিট কম হয়েছে। হিট কম হইলে লস কম হবে। তো যেহেতু হুবহু 143 অ্যাম্পিয়ারের কেবল পাওয়া যায়নি, 160 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে এইরকম মানের একটা কেবল নিয়েছি, যেটা হচ্ছে 35 RM। তো এখন লোড ফ্যাক্টর ইউজ করলে অ্যাকচুয়াল ভোল্টেজ ড্রপ কত হয় সেটা পাবো। তো তখন কি করতে হবে, এই যে ভোল্টেজ ড্রপকে লোড ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমরা আগে লোড ফ্যাক্টর পেয়েছিলাম, এই যে 0.893, 0.893 দিয়ে হলো 5.18, আগে ছিল কত 5.80, এখন 5.18। এইটাই হলো অ্যাকচুয়াল ভোল্টেজ ড্রপ। তো এই এসআই পদ্ধতিতে প্রতি মিটারে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করা হয়। এবার আরেকটা করি, দেখেন সেম থাকবে, শুধু এই কেবলের দৈর্ঘ্যটা বাড়াই দিচ্ছি। তো 5.8 আমরা কি জানছিলাম যে, এই যে একটু দেখাই, আমরা এখানে একটা এক্সাম্পল দেখাইছিলাম, যদি আমরা 415 ভোল্টেজ ধরি তাহলে 10 ভোল্ট যদি কমে যায় তাহলে কেবলটা চেঞ্জ করতে হবে, কিন্তু আমার ভোল্টেজ কমছে কত, 5 ভোল্ট, তাহলে আমার কেবল ঠিক আছে। এবার আসেন আরেকটা কেস স্টাডি, সবই ঠিক আছে, শুধু এখানে সার্কিটের দৈর্ঘ্যটা 95 মিটার নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে √3 3 ফেজের জন্য বের করতেছি এই জন্য। তারপরে কেবলের কারেন্ট ওই যে আমরা 35 RMই রাখতেছি, সব ঠিক আছে, শুধু লেন্থ বাড়ছে, লোড কারেন্ট সব ঠিক আছে, রেজিস্ট্যান্স সব ঠিক আছে। তাহলে কেবলের কারেন্ট 160 অ্যাম্পিয়ার, আর পার মিটার রেজিস্ট্যান্স পার মিটারে যেটা আগেরটাই ঠিক থাকবে, শুধু অ্যাকচুয়াল লেন্থ 95 মিটার, সুতরাং 13.79। মানে এখন আর 35 RMের কেবলটা লোডের ভিত্তিতে ঠিক থাকলেও আমাকে ভোল্টেজ ড্রপ বেশি হওয়ার কারণে আমাকে চেঞ্জ করতে হবে। তো আমরা অ্যাকচুয়ালটা করে দেখি যে আমার তো কেবল বেশি কারেন্ট নিত, তাহলে তো হিট কম হবে, তাহলে দেখি এটা 10-এর মধ্যে আনতে পারি কিনা। তো উই হ্যাভ টু ক্যালকুলেট অ্যাকচুয়াল ভোল্টেজ ড্রপ যাওয়ার জন্য ভোল্টেজ ড্রপ ইনটু লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর আমরা ভোল্টেজ ড্রপটা এখানে বসাইলাম, লোড ফ্যাক্টর আমরা আগে ক্যালকুলেশন করে রাখছিলাম, আলোচনা করতাম, ফলে ক্লাসের ডিউরেশনটা বাড়তো। তো আমি চাচ্ছি যে একটা ক্লাস বেশি হলেও আপনাদের জন্য এটা একটু হালকা হয়।
এটা আপনার দেখলাম ইম্পিডেন্স মানে এইচবি এলবি। এটা আপনার জি আছে, এটা আপনার জি আছে, জি কিন্তু আমরা আচ্ছা, ওগুলো ওখানে আজকে যখন আমি করবো না বেকার ভাই, সিলেকশন না, এগুলো চলবে না। চলবে না। এই জন্য নর্মালি আমরা ডেল্টা দিই, আপনি এটা চাইলে স্টারও দিতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় যে আপনার কোনো একটা এখানে আরো কিছু কন্ট্রোলিং করতেছেন বা আরো কিছু আপনার